গণভোটের যে প্রস্তাবগুলো এখন পর্যন্ত আছে, বিএনপি একটি অবস্থান নিয়েছে, সেই অবস্থানটা নেয়ার কারণ কি এবং আপনাদের আসলে ভাবনাটা কি গণভোট কেন্দ্রিক? দেখুন, প্রথম কথা হচ্ছে যে গণভোটের যে সাংবিধানিক বিধান আমাদের পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা দ্বাদশ সংশোধনের মাধ্যমে 5টি ক্ষেত্রে কোনো পার্লামেন্টে কোনো বিল যখন আইন হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে যায়, তার আগে সেখানে একটা গণভোটের বিধান সেখানে ছিল। বিগত শেখ হাসিনা সরকারের সময় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংশোধনী মূলত মোটা দাগে, সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের 142 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়, সেখানে যে 5টা ক্ষেত্রে যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতির সম্মতির পূর্বেই যে গণভোট নেওয়ার যে বিধান ছিল, সেটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। তার মানে মোটা দাগে এখন কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সাংবিধানিকভাবে নেই। তবে একথা সত্যি যে পঞ্চদশ সংশোধনী মামলা বলে যেটা পরিচিত, অর্থাৎ বিগত সময়ে শেখ হাসিনা সরকারের সময় পঞ্চদশ সংশোধনী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের আমূল পরিবর্তনের বিরুদ্ধে জনাব বদরুল আলম মজুমদার একটি মামলা করেছিলেন সুজনের সম্পাদক। সেটা আপনি জানেন, যেখানে বিএনপি, জামাত, অন্যান্য অনেক রাজনৈতিক দল তারা অন্তর্ভুক্ত হয়েছেন। গত 17 ডিসেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ওই মামলায় রায় দিয়েছেন, এবং কতগুলো বিষয়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ, যেটি বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রতিস্থাপিত করা হয়েছিল, সেটাকে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের যে বিধানটি ছিল সেটা পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ 5টি ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান আলটিমেটলি আমাদের সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছেন। আমরা যদি সেই রায়টিকে ভিত্তি ধরি, তাহলে আলটিমেটলি আমাদের সংবিধানে এখন গণভোটের বিধানটি ফিরে এসেছে। প্রশ্ন হচ্ছে যে গণভোটের বিধানটা সাংবিধানিকভাবে বলা আছে শুধুমাত্র সংবিধান সংশোধনের ক্ষেত্রে, তার প্রস্তাবনা সংবিধানের 8 থেকে শুরু করে 142 মোট 5টা ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে এখন যে গণভোটের যে কথাটি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কোনো গণভোটের বিধান কিন্তু আমাদের আইনি কাঠামোর মধ্যে নেই। তবে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি একটা গণভোট করেছিলেন, এবং সেই গণভোটের প্রশ্ন ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুষ্ঠিত নীতি এবং আদর্শের প্রতি আপনার সমর্থন আছে কিনা। হা বললে হা বলুন, না বললে না বলুন। একইভাবে 1985 সালে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব তার রাজনৈতিক স্বীকৃতির জন্য সে একটা গণভোট করেছিল, যে সেখানে যে তার স্বীকৃতি, সেগুলো কি ধরনের আইনি কাঠামো? সেগুলো আইনি কাঠামোর মধ্যে এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন যে গণভোটের যে বিধানটি ছিল সেটি হচ্ছে যে 1905 সংশোধনীর মাধ্যমে, সেটা বললাম যে আমাদের সংবিধানে গণভোটের যে বিধান এসছে, তখন এই ধরনের ওই বিশেষ গণভোটের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে সেটা কি কোনো নির্দিষ্ট আইনি কাঠামোতে হয়েছিল? সেটা আইনি কাঠামোর কথাটা আমি আসছি এই কারণে যে দেখুন, আমাদের সাংবিধানিক প্রশ্নে আইনি কাঠামোর মধ্যে যে আইনটি আমাদের বিদ্যমান বর্তমানে, সেটা হচ্ছে 1991 সালের গণভোট আইন। যে গণভোট আইনের মাধ্যমে আমাদের দ্বাদশ সংশোধনী, অর্থাৎ পূর্বে যে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সেখান থেকে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেলাম, সেই ক্ষেত্রে কিন্তু যে সংবিধানের যে সংশোধনী, দ্বাদশ সংশোধনী, অর্থাৎ 91 সালের নির্বাচনের পরে তখন যেটি করা হয়েছিল, সেটি কিন্তু 1991 সালে যে আইন, গণভোট আইন 1991 অধীনে নির্বাচন করা হয়েছিল। এবং এই 1991 সালের যে আইনটি, সেটি করা হয়েছিল সংবিধানের এই গণভোট সংক্রান্ত বিধানের আলোকে। তো ইতিপূর্বেকার সেটা হচ্ছে অনেকটা আস্থা, অনেকটা মানুষের মতামত গ্রহণ করার জন্য। কিন্তু আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে গণভোটের যে বিধান সংবিধানের ছিল, পরবর্তীতে বিগত পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয়েছে, এবং এখন আবার হাইকোর্টের রায়ের ভিত্তিতে আবার ফিরে আসছে। এটা হচ্ছে সংবিধান সংশোধন। একটা বিল যখন পার্লামেন্টে যায়, পার্লামেন্টে আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, শুধুমাত্র 5টি ক্ষেত্রে যদি পরিবর্তন এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্রপতির সম্মতির পূর্বে এই গণভোটের বিধানটি ছিল। যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যখন প্রশ্নটা উঠেছিল, তখন প্রশ্নটা ছিল নাগরিকদের কাছে, ভোটারদের কাছে এই মর্মে যে পার্লামেন্ট কর্তৃক এটি সংশোধনে গৃহীত হয়েছে, এটা রাষ্ট্রপতির অনুমোদন করা উচিত হবে কি হবে না, এই মর্মে আপনি হা বা না বলুন। অধিকাংশ মানুষ হা বলেছে, সুতরাং এটা পাশ হয়েছে। অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে গণভোটের যে বিধানটি তখন ছিল, সেটি অনুসরণ করেই কিন্তু আলটিমেটলি দ্বাদশ সংশোধনী সংক্রান্ত আমাদের সংবিধানে এসেছে, এবং সেটি 1991 সালের গণভোটের আইনের অধীনে কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে, সেটা হচ্ছে এই যে অনেকগুলো বিষয় ঐকমত্য হলেও কিছু কিছু বিষয়ে দ্বিমত থেকে গেছে, গণভোটে গেলে আসলে এই দ্বিমতগুলোর অবস্থা কি দাঁড়াবে? না, এখানে তো মোটা দাগে আমি যতটুকু বলি যে আপনার গণভোটের যে বিষয়টি এখন সামনে আসছে রাজনৈতিক দলের, এটা রাজনৈতিক ঐকমত্য, এটা রাজনৈতিক সমঝোতা, এবং তার একটা জনগণের থেকে ইনভলভমেন্ট। মূলত
5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অস্বাভাবিক পরিস্থিতি একটা মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এবং আমি যদি খেয়াল করে দেখেন যে এই সংবিধানের অন্যতম স্বীকৃতি আমরা মনে করি আমরা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের কাছে প্রেরিত একটি উপদেষ্টামূলক মতামত, যে মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, এই মুহূর্তে পার্লামেন্ট নাই, এরকম একটা পরিস্থিতিতে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিংবা তাদেরকে শপথ পড়াতে পারি কিনা। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ আপনি পারেন, তিনি সেটা করেছেন। এবং আপনি জানেন মঞ্জুরুল মতিন যে আমাদের বাংলাদেশের ডক্ট্রিন অফ নেসেসিটি, সময়ের প্রয়োজনে যে নীতি, সেই নীতির আলোকে আলটিমেটলি কিন্তু এরকম এটা করেছে। সুতরাং 106 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্টে যে মতামত গ্রহণ করা হয়েছে, রাষ্ট্রপতি এটা গ্রহণও করতে পারতেন, নাও গ্রহণ করতে পারতেন, এর বাধ্যবাধকতা ওরকম নেই। তবে আমি মনে করি যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে, সুতরাং সেই সাংবিধানিক বাধ্যবাধকতা কিংবা সংবিধানের কাছাকাছি থেকে আমাদের আইন এবং আমাদের দেশ পরিচালনা করা, আইন পরিচালনা করা, প্রণয়ন করা এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সরকার পরিচালনা করার জন্য আমার মনে হয় এই 106 অনুচ্ছেদের সেই মতামতটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের এবং তাদের আইনি ভিত্তি স্থাপন করেছে। তো এখন গণভোটের যে বিষয়টি হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের প্রতিফলন, জনগণের পার্টিসিপেশন। কিন্তু যেখানে ঐক্যমত হয়নি, নোট অফ ডিসেন্ট যেখানে থেকে যাচ্ছে, সেটার আসলে গণভোটে গেলে না, কি গণভোটে কিন্তু আপনি এই সমস্ত সংবিধান সংশোধনের বিষয় কিন্তু গণভোটের কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। খেয়াল করতে হবে যে সমস্ত সংশোধনীগুলো জাতীয় ঐক্যমতের বিভিন্ন রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছে, এগুলো সংবিধান সংশোধন করতে হবে পরবর্তী জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে, এবং জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে অনেক সংশোধনী প্রয়োজন হবে। এবং সেই সংশোধনীর ক্ষেত্রে যদি আমরা দ্বাদশ সংশোধনীর মতো 142 অনুচ্ছেদে গণভোটের বিধান যদি আবার সংবিধানে আসে, তাহলে কিন্তু সেটিও কিন্তু গণভোটের প্রয়োজন পড়বে কিছু কিছু সাংবিধানিক বিধান এবং প্রস্তাবনা সংশোধন করতে গেলে। সুতরাং এই গণভোটের মাধ্যমে সংবিধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে, সেটা অটোমেটিক্যালি কিন্তু সংবিধানে সন্নিবেশিত হবে না। এটা একটা রাজনৈতিক মতামত, জনগণের অংশগ্রহণের প্রতিফলন, যে না আমরা এই জুলাই সনদে বিধৃত বিষয়গুলোর প্রতি আমাদের সমর্থন আছে। এই সমর্থনটাকে ভিত্তি করেই পরবর্তী সরকার কিংবা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন কিংবা যারা পার্লামেন্টে যাবেন, তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে আলটিমেটলি সংবিধানকে সংশোধন করবে এবং এই জুলাই সনদে বর্ণিত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, সংশোধনী করবেন, বিয়োজন করবেন, এই সমস্ত কিছু করতে হবে। এই গণভোটের মাধ্যমে আলটিমেটলি এই জনগণের একটা মতামত প্রতিফলিত হবে যে হ্যাঁ, জুলাই সনদে বিধৃত বিষয়গুলোর মধ্যে আমাদের সমর্থন আছে। এই সমর্থনটার কারণে এমন হবে যে পরবর্তী সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন, তারা তাদের এই অঙ্গীকার কিংবা জনগণের যে মতামতের যে প্রতিফলন, সেটা ইগনোর করতে পারবেন না। এক ধরনের রাজনৈতিক চাপ, জনগণের একটা চাপ, মতামতের একটা চাপ সৃষ্টি হবে যে পরবর্তী সংসদ যেন কোনো কারণে এইগুলো সংবিধান সংশোধন করা, সংবিধানে অন্তর্ভুক্ত করা, প্রয়োজনে বিয়োজন করা, এগুলো থেকে তারা যেন কেউ বিচ্যুত না হয়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ।